बिन तेरे क्या यारा मेरा साहिबा तू मैं मिर्जा तेरा अक्सर तेरा जिक्र छिड़े तो मर जाए मिर्जा तेरा बेहतर हाय तुझसे ही सब होता जाए जिंदगानी में होना तेरा। হ্যালো বন্ধুরা, আমি বর্ষা আর এটা আমার ফার্স্ট টাইম কোলাবোরেশন স্টোরি। আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, এটা একটা ফ্যান ফিকশন বেস স্টোরি, তাই কেউ সিরিয়াসলি নেবে না। চলো শুরু করা যাক। ঘুমের ঘুরেই দেখলো যে জাঙ্কুক তার পাশে শুয়ে আছে আর তার হাতটা তার ঠিক পেটের উপর রাখা আছে। এটা দেখেই তের মনটা আনন্দে নেচে উঠল। এই প্রথম সে জাঙ্কুকের ছোঁয়া পেয়েছে। তার কাছে মনে হচ্ছিল উষ্ণ মরুর বুকে এক পশলা বৃষ্টির ছোঁয়া। আসলেই প্রথম ছোঁয়ার অনুভূতি একটু অন্যরকমই হয়। তেও দেখতে কিন্তু কম সুন্দরী না। সে স্কুল কলেজ লাইফে অনেক প্রপোজ পেয়েছে, কিন্তু কখনো সেই সমস্ত দিকে মাথা ঘামায়নি। পড়াশোনায় ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান, কিন্তু পড়াশোনা করতে করতে তার ভিতরের আমিত্বটা তো আর মরে যায়নি। কাল থেকে তের মনে হচ্ছে সে যেন আবার কিশোরী হয়ে গেছে। একটু ছোঁয়া, একটু কাছে পাবার জন্য সে যেন ব্যাকুল হয়ে আছে। ঘুমন্ত জাঙ্কুকের দিকে চেয়ে রইল তে জাঙ্কুককে আস্তে করে সরিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে জাঙ্কুক তখনও বাচ্চাদের মতনই ঘুমোচ্ছে। ওয়াশরুমের লাইটটা সোজা এসে জাঙ্কুকের মুখের উপর পড়েছে। ঘুমন্ত কাউকে যে এত মায়াবী লাগে সেটা হয়তো তে এর আগে কখনো অনুভব করেনি। তে আরো খুঁটিয়ে দেখা শুরু করলো জাঙ্কুককে। জাঙ্কুকের ঠোঁটের নিচে একটা তিল আছে, যেটা সে সবে মাত্র দেখতে পেল। এর আগে তে সেটা লক্ষ্যই করেনি। সবসময় তার চেহারাটা কঠিন করে রাখে, কিন্তু ঘুমের কারণে সেই কঠিন চেহারার মুখোশটা খুলে পড়ে যায়। ঘুমন্ত অবস্থায় জাঙ্কুককে বাচ্চাদের মতো লাগছে। জাঙ্কুক বালিশ জড়িয়ে ধরে কুঁকড়ে শুয়ে আছে। সোজা হয়ে শুলে বোধহয় তার পা দুটো খাটের বাইরে চলে যেত। এত লম্বা মানুষ হয় নাকি? তে নিজেও 5.5 ফুট লম্বা, কিন্তু জাঙ্কুকের পাশে দাঁড়ালে তার কেন জানি গ্যালিভার আর লিলিপুটের কথা মনে পড়ে যায়। তের ইচ্ছা করছিল আরো কিছুক্ষণ জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকতে, কিন্তু অনেকক্ষণ হলো সে রুমে আছে। নতুন বউ বলে কথা, বাড়ির বাকি সদস্যদেরও তো খোঁজে খবর রাখতে হবে নাকি। তে যখন নিজের শাড়িটাকে ঠিক করে ওয়াশরুমের লাইট অফ করে নিচে নামলো, তখন দেখলো ঠিক রাত 8টা বাজে। তে দেখলো ন্যান্সি টিভি দেখছে মায়ের সাথে বসে বসে, আর জিমিন বৌদি রান্নাঘরে আছে, সাথে বুয়াও আছে। তে সোজা রান্নাঘরে ঢুকলো। ভাবি কি করতে হবে আমাকে বলুন না, আমি করছি। না না ভাই, তোমাকে কিছু করতে হবে না, তোমাকে দিয়ে কিছু করাই আর তারপর তোমার বর আমাকে প্যারেড করাক, তাই না? কিছু হবে না ভাবি, উনি তো ঘুমাচ্ছেন, আপনি আমাকে দিন না কি কি করতে হবে। বুঝি, আমাদেরও এমনই হয়েছিল, সারা রাত জাগলে এরকমই হয়। যা বাইরের দৃষ্টিতে দেখা যায় তাই কি আর কখনো হয়? ছুটি কবে শেষ তোমার? আবার তো হসপিটালে শুনেছি নাইট ডিউটি হয়, দেবতা না আমার পাগল হয়ে যায়। ভাবি, আপনার দেবর আমাকে ছাড়া দিব্যি ভালো আছে, আমি না থাকলেই হয়তো সে ভালো থাকবে। ঠোঁটে হালকা হাসি রেশ টেনে বলল, হঠাৎ করে এমন হয়ে গেছে তো, তাই বেশি ছুটি পাইনি, পরশু দিন থেকে জয়েন করতে হবে। ওই ভেবেছিলাম যে এখন যা এসেছে তাই এখন আর একা থাকতে হবে না, কিন্তু কিসে কি যাটা, সেও নাকি এখন হসপিটালে ছুটবে। জিমিন তার চেহারায় হালকা রাগি ভাব এনে কথাটা বলল। জিমিনকে তে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ভাবি একদম চিন্তা করবেন না, তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি ফিরবো, এসে আপনার সাথে গল্প করতে বসবো, এবার তো আর রাগ নেই। জিমিন ঘুরে তেকে জড়িয়ে ধরে বলল, আজ থেকে আমাকে ভাবি না, বুবু বলবি তুই। জানিস আমার না আগে খুব কষ্ট হতো যে বোন নেই কেন। বিয়ের পরে ন্যান্সিকে পেয়ে অনেক
এসব কিছু পিছন থেকে দাঁড়িয়ে চুপচাপ শুনছিল জিন। কেন জানি না তার চোখটা বারবার ঝাপসা হয়ে আসছিল। ছেলে দুটো বড় হবার পর জিন খুব চিন্তায় থাকতেন যে কেমন না কেমন মেয়ে আসবে তার ঘরে। জিমিনকে আনার পর তিনি যেন এক হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। অনেক লক্ষ্মীমন্ত একটা মেয়ে হলো জিমিন, আর দেখে তো এক নজরেই পছন্দ হয়ে গেছিল তার। কিন্তু তিনি জহুরির মতো হিরেকেই বেছে নিয়েছেন। বউদের এমন মিল দেখলে কার না ভালো লাগে, কিন্তু চিন্তা একটাই, জাঙ্কুক কি করে তা কে জানে। তিনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছেন যে ওই খারাপ মেয়েটার উপরের রাগগুলো যেন এই নিষ্পাপ মেয়েটার ওপর না দেখায় জাঙ্কুক। যেমন নীরবে এসেছিলেন ঠিক তেমন নীরবেই চলে গেলেন জিন রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতেই জিন দেখতে পায় যে ন্যান্সি মনের আনন্দে ফোনের দিকে তাকিয়ে আছে টিভি চালিয়ে, যেটা জিনের একদম অপছন্দের। ন্যান্সি, একটা কাজ করি মা, ফোন হাতে ধরে রাখতে তো তোর খুব কষ্ট হয়। আমি তোর গলার সাথে ছোট্ট একটা পিড়ি বেঁধে দিই, তারপর ওটার উপর রেখে যত ইচ্ছা তত ফোনটাকে নিয়ে টেপাটিপি করবি। ন্যান্সি তাড়াতাড়ি করে ফোন রেখে দিয়ে টিভি দেখায় মন দিল, কারণ সে জানে এটা তার মায়ের থ্রেটমূলক আদর। এর পরের ধাপেই ফোন জব্দ করার আশঙ্কা আছে। তার চেয়ে বরং আগাম সতর্কতা অবলম্বন করাই ন্যান্সির কাছে বেটার মনে হলো। রাত 9:30টার দিকে দুই বউ ডাইনিং টেবিল রেডি করে ফেললো। জিন টেবিলে বসেই বলল, তে মা যাও তো, গিয়ে জাঙ্কুককে ডেকে নিয়ে এসো। আচ্ছা মা। এই বলেই তে উপরে চলে গেল জাঙ্কুককে ডাকতে। রুমে গিয়েই দেখলো বিছানা খালি, তার মানে ঘুম থেকে উঠে গেছে জাঙ্কুক। ওয়াশরুমের দরজাটাও খোলা, তাহলে গেল কোথায় জাঙ্কুক? তে দেখলো জাঙ্কুক ব্যালকনিতে একটা চেয়ারে বসে অন্য চেয়ারে তার দুটো পা তুলে গুনগুন করে গান করছে। বাহ, মেজর সাহেব তাহলে গানও গাইতে পারে, বেশ ভালোই তো। তে আস্তে করে একটা ছোট্ট কাশি দিল। জাঙ্কুক তার গান বন্ধ করে তের দিকে তাকালো। মা আপনাকে খেতে ডাকছিল। এইটুকু বলেই তে চুপ হয়ে গেল। আসলে মেয়েদের এরকম এক এক রূপে অনেক সুন্দর লাগে। তে মনে হয় রান্নাঘরে ছিল, তাই কপালের উপর, নাকের উপর, ঠোঁটের ঠিক নিচে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, ঠিক যেন মুক্তোর দানার মতো। এ যেন অন্যরকম একটা সৌন্দর্য, যার কোনো তুলনা হয় না। জাঙ্কুকের খুব ইচ্ছা হলো সেগুলো ছুঁয়ে দেবার। জাঙ্কুক আস্তে আস্তে উঠে তের সামনে দাঁড়ালো, তারপর তের দিকে এগোতে থাকলো। তেও পিছোতে থাকলো। পিছোতে পিছোতে দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল। জাঙ্কুক তেকে দুহাত দিয়ে দেয়ালের সাথে আটকে চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। মা অপেক্ষা করছে, দেরি হলে চলে আসবে উপরে। কোনো রকমে শব্দ করলো তে। জাঙ্কুক একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে জাঙ্কুক তের ঠোঁটের নিচে জমে থাকা ঘামের বিন্দুগুলো স্পর্শ করতে লাগলো। তাতেই যেন তে কেঁপে কেঁপে উঠতে লাগলো। ঠিক তখনই দরজা খুলে গেল। কি ব্যাপার ভাবি, ভাইয়াকে ডাকতে এসো তুমিও? এইটুকু বলেই ন্যান্সি জাঙ্কুক আর তেকে এই অবস্থাতে দেখে অপ্রস্তুত হয়ে গেল। তে তো বোধহয় লজ্জাতে মরেই যায়। জাঙ্কুক বেশ অপ্রস্তুত হয়ে কঠিন কণ্ঠে বলে, এত বড় ধিঙ্গি মেয়ে হয়েছিস আর জানিস না যে কারো রুমে ঢুকতে হলে দরজা নক করে ঢুকতে হয়? না, জানবো কি করে? আগে তো আর তোমার বউ ছিল না, তাই নক করে ছাড়াই ঘরে ঢুকতাম। এখন তো সাধের কলসি হয়েছে, তাই দরজার বাইরে একটা ঢোল বসাতে বলবো মাকে, যাতে কেউ ঢুকতে গেলেই সেটাতে বাড়ি দেয় আর তোমরা সাথে সাথে বুঝে যাও যে হ্যাঁ কেউ আসছে। এই বলেই ন্যান্সি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলেই জাঙ্কুক ন্যান্সির পিছনে দৌড় দিল। পিছন থেকে তে মুচকি হাসি দিয়ে তাদের পিছন পিছন চলল। এই মানুষটাই কি সেই মানুষ যে কালকে সারা রাত একবারও ফিরে তাকায়নি নতুন বউয়ের দিকে? দীর্ঘশ্বাস ফেলল তে। রাতে খাবার টেবিলে বেশ মজাই হলো।
জিমিন, তে আর ন্যান্সি এক দলে, জাংকুক আর জিন আর এক দলে। ন্যান্সির উকিল হলো তে আর জিমিন, আর জাংকুকের উকিল হলো ওর মা জিন। গল্প করতে করতে ঘুমাতে যেতে যেতে প্রায় 12টার কাছাকাছি বাজলো সবার। তে যখন রুমে এলো তখনও জাংকুক নিচে সবার সাথে গল্প করছে। এসে বিছানা ঠিক করে শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরলো তে। রান্নাঘরে কাজ করতে গিয়ে ঘেমে একাকার হয়ে গেছিল। ওর আবার খুব খারাপ লাগে ঘামে ভেজা কাপড় পরে ঘুমাতে। শাড়ি পরতে পরতে তে ভাবছিল শাড়ি না পরে একটা টি শার্ট আর ঢোলা একটা প্লাজো পরে ঘুমালে কতই না ভালো হতো। শাড়ি পরে ঘুমালে সকালে শাড়ি খুঁজতে আর একজনকে হায়ার করতে লাগে। তাছাড়া রুমে তো এখন উনিও আছেন। এই অবস্থাতে দেখলে মান সম্মান চলে যাওয়ার মতো অবস্থা হয় তের। জাংকুক যখন রুমে প্রবেশ করলো তখন সে দেখলো তে জানলা ধারে দাঁড়িয়ে আছে মুখ ভার করে। তে একটা লাল টুকটুকে শাড়ি পরেছে, পুরো আলতারাঙা বউয়ের মতো লাগছে দেখতে তাকে। কিন্তু কেন জানি তে মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। জাংকুকের একবার ইচ্ছা হলো তেকে জিজ্ঞেস করবে তার কি হয়েছে, আবার ভাবলো না থাক, কেন সে দেখাচ্ছে এত আগ্রহ সেই মেয়েটার ওপর। সব মেয়ে তো আয়ুর মতোই, ভালোবাসার কুয়োয় ধাক্কা দিয়ে আবার অবহেলা নদীতে ডুবতেও সময় লাগে না। তার থেকে দূরে দূরে থাকাই ভালো। কিন্তু কি করে জাংকুক দূরে থাকবে সেটা বুঝতেই পারছে না। মেয়েটাকে দেখলেই জাংকুকের মন চাই ধরে একটু আদর করুক। সব ভাবনা পাশে ঠেলে রেখে জাংকুক এসে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে তে অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিল। বলেই দেখি কি বলে, বেশি হলে না হয় দুটো বকাই দেবে। আস্তে করে জাংকুকের পাশে এসে দাঁড়ালো সে। আপনি কি ঘুমিয়ে গেছেন? কথাটা বলেই তে থেমে গেল। জাংকুক ভুরু কুঁচকে তের দিকে তাকালো। একটা কথা বলতাম, কিছু যদি মনে না করতেন তাহলে। আবারও বলল তে। এইটুকু বলেই জাংকুক আবার চোখ বন্ধ করলো। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি একটু টি শার্ট আর প্লাজো পরে ঘুমাই। আসলে শাড়ি পরলে সকালে উঠে আর শাড়িটা তো খুঁজে পাই না, তাই একটু প্রবলেম হয়। এইটুকু বলেই তে চুপ হয়ে গেল। জাংকুকের খুব হাসি পাচ্ছে তের এরকম বাচ্চামো মার্কা কথা শুনে, কিন্তু সে কোনো রকমে নিজের হাসিটাকে সামলে কঠিন গলায় বলে, তুমি যেটা পরে আরাম পাও সেটাই পরো। এই বলেই জাংকুক চিত হয়ে শুয়ে পড়ল। তার যেন প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে। তে তো খুশির ঠেলায় নাচতে নাচতে আলমারি থেকে তার টি শার্ট বের করলো আর শাড়িটা রুমেই খোলা শুরু করলো। আর চোখে জাংকুক যখন দেখলো তে শাড়ি খুলছে, সেটা দেখে জাংকুকের হার্টবিট যেন দ্বিগুণ পরিমাণ বেড়ে গেল। এ তো মাথা খারাপ করে দেবার পালা করেছে। ফর্সা পেট পিঠ দেখা যাচ্ছে, বুকের ওপরে একটা হুক খুলে গেছে, নাভিটা বেরিয়ে আছে। উফ, এই সমস্ত কিছু সহ্য করার মতো নয়। তখনই তে ওয়াশরুমে ঢুকে গেল। জাংকুক কাত হয়ে শুয়ে পড়ল যাতে তে ওয়াশরুম থেকে বেরোলেই তাকে দেখতে পায়। একটু পরই ওয়াশরুমের দরজা খুলে গেল।